আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের হিসাব বিজ্ঞান লেকচার 2 নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণের উপর একদম বিস্তারিত ক্লাস করব। যদিও বা আমরা অলরেডি আর্থিক অবস্থার বিবরণী বিশ্লেষণ এই নিয়ে আমরা একটা ক্লাস নিয়েছি। আজকে সেই ক্লাসেরই আমাদের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। সো পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ আবু তালেব। সো তোমরা যারা জয়েন করেছো, কে কোন জায়গা থেকে জয়েন করছো একটু দ্রুত আমাকে জানাই দাও। আমরা আমাদের ক্লাসটি খুব দ্রুতই শুরু করে দেব। সুপ্রিয় শিক্ষার্থীরা, কে কোন জায়গা থেকে জয়েন করেছো একটু দ্রুত জানাই দাও। আমরা আমাদের ক্লাসটি শুরু করব। আজকে আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণ নিয়ে একদম জিরো লেভেল থেকে একদম হায়ার লেভেল পর্যন্ত আলোচনা করব। সো ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। উইথাউট ক্যালকুলেটারে, উইথাউট মুখস্থতে আমরা কিভাবে এই সূত্রগুলো মাথায় রাখবো এবং এখান থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে, কিভাবে বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন হয়, কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন হয়, কিভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন হয়, কিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন হয়, এগুলো নিয়েও আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, কে কোন জায়গা থেকে জয়েন করেছে একটু দ্রুত জানাই দাও, আমরা তোমাদের কমেন্টগুলো পড়বো। ঠিক আছে শিক্ষার্থীরা, একটু দ্রুত জানাই দাও। হ্যাঁ, ওকে। অনেকেই দেখতে পাচ্ছি অলরেডি যুক্ত হয়ে গেছো। সো আমরা আজকে ইনশাআল্লাহ আজকে লাইভ ক্লাস থেকে অনেক ভালো কিছু শিখতে পাবো। সো তোমরা যারা যারা জয়েন করেছো, কি কোন জায়গা থেকে জয়েন করেছো একটু আমাকে জানাই দাও। হ্যাঁ, আমরা আজকে লাইভ ক্লাসটি আমরা খুব দ্রুত শুরু করে দেবো। সো কে কোন জায়গা থেকে জয়েন করেছো একটু জানাই দাও ভাই বোনেরা, আমরা আমাদের ক্লাসটি শুরু করে দেবো। আজকে আমরা শিখবো আর্থিক বিবরণী বিশ্লেষণ পার্ট 2। উইথাউট মুখস্থতে আমরা কিভাবে মনে রাখতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ পুঙ্খানুপুঙ্খানুভাবে কথা বলবো, আলোচনা করব। সো একটু দ্রুত জানাই দাও কে কোন জায়গা থেকে জয়েন করেছো। আমরা ক্লাসটি শুরু করে দেব খুব শীঘ্রই। সো আমরা ক্লাসটি শুরু করে দেব, একটু জানাই দিবা কে কোন জায়গা থেকে জয়েন করেছো। ওকে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করে দেই। ওকে, আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করে দেই। ভাইয়া একটু দেখো, আমরা আমাদের ক্লাসটি শুরু করে দেই, একটু দেখো। আমরা আজকে আলোচনা করব আর্থিক বিবরণী বিশ্লেষণ পার্ট 2। আমরা এর আগের ক্লাসে কি শিখেছিলাম সেইটা একটু রিপিট করার পর সামনের দিকে যাই। দেখবো আমরা কিভাবে খুব সহজে উইথাউট মুখস্থতা মাথায় রাখতে পারি। একটু মনোযোগ দাও। আমরা শিখেছিলাম 3টা সূত্র। কয়টা সূত্র ভাই? 3টা সূত্র। কি কি? একটা শিখেছিলাম চলতি অনুপাতের সূত্র, একটা আমরা শিখেছিলাম চলতি অনুপাতের সূত্র, চলতি অনুপাত, একটা আমরা শিখেছিলাম চলতি অনুপাতের সূত্র, একটা আমরা শিখেছিলাম তড়িৎ অনুপাতের সূত্র। একটা আমরা শিখেছিলাম তড়িৎ অনুপাতের সূত্র, আর একটা আমরা কি শিখেছিলাম? চলতি মূলধন, চলতি মূলধন অনুপাতের সূত্র। এই 3টি সূত্র খুবই গুরুত্বপূর্ণ। তুমি এইচএসসি পরীক্ষা দিতে যাও, এডমিশন পরীক্ষা দিতে যাও, সব জায়গায় এই 3টি কোশ্চেন অবশ্যই লাগবে। সো এই জন্য আমরা এই 3টি কোশ্চেন আর একবার দেখে, এই 3টি সূত্র আর একবার দেখে আমরা সামনের দিকে যাব। ওকে ওকে, আচ্ছা ভাইয়া, এই 3টি সূত্র জানি ভাইয়া কিভাবে আমরা মাথায় রাখবো? ইয়েস, এই 3টি সূত্র আমরা মাথায় রাখবো। কিভাবে? আমরা শিখেছিলাম যে যেখানে অনুপাত কথাটি আছে, এই কারণে এখানে একটা ভাগ হবে, দাগ হবে এইভাবে। এখানে অনুপাত কথাটি আছে, এই কারণে এখানেও একটা এইভাবে দাগ হবে। এখানে অনুপাত কথা আছে, এই কারণে এখানে একটা দাগ হবে। ওকে, অনুপাত কথা থাকলে এইভাবে দাগ হবে। এই অধ্যায়ে যত জায়গায় এইরকম অনুপাত কথা দেখতে পাবা, সব জায়গায় কি হবে? এইরকম করে একটা দাগ হবে। দাগ দেওয়ার পর ভাইয়া চলে আসো, কি লিখবা? এই 3টা সূত্র আছে, 3টা সূত্রের নিচে লিখবা চলতি দায়। নিচে লিখবা কি? চলতি দায়। নিচে আমরা লিখবো চলতি দায়, চলতি দায়। নিচে আমরা লিখবো কি ভাইয়া? চলতি দায়। নিচে আমরা লিখবো চলতি দায়, নিচে আমরা লিখবো চলতি দায়। ওকে,
তিনটারে নিচে আমরা চলতি দায় লিখলাম। এখন উপরে কি লিখবো ভাই? উপরে আমরা কি লিখবো একটু মনোযোগ দাও তো। উপরে আর আমরা লিখবো, যেহেতু বলা আছে চলতি, এই কারণে লিখবো আমরা চলতি সম্পদ। এই কারণে আমরা কি লিখবো ভাই? চলতি সম্পদ। এখানে লেখা আছে তড়িৎ, এই কারণে আমরা উপরে লিখবো তড়িৎ সম্পদ। কি লিখবো? তড়িৎ সম্পদ। ঠিক আছে, যেহেতু এখানে তড়িৎ কথা আছে এই কারণে উপরে আমরা তড়িৎ সম্পদ লিখলাম। যেহেতু এখানে আমাদের চলতি কথা আছে এখানে উপরে আমরা চলতি সম্পদ লিখলাম। তার মানে কি ভাইয়া? এই যে সামনে আমাদের যেটা থাকতেছে সেটার সঙ্গে শুধু সম্পদ লাগাই দিলে হয়ে যাচ্ছে। ইয়াস, হয়ে যাচ্ছে। এরপর আমাদের কি আছে? চলতি মূলধন। তাহলে এখন উপরে আমরা কি লিখবো? চলতি মূলধন। বাস, আমাদের তিনটি সূত্র শেষ। আর এই তিনটি সূত্র তোমার প্রত্যেকটা পরীক্ষায়, তুমি রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, যে কোনো বিশ্ববিদ্যালয়ে যাও এবং যে কোনো বিভাগে যাও, এইচএসসি পর্যায়ে, তুমি দিনাজপুর বোর্ডে যাও এই তিনটি সূত্র, তুমি রাজশাহী বোর্ডে যাও, তুমি অন্য যে বোর্ডগুলো আছে সেখানে যাও, প্রত্যেকটা বোর্ডে এই তিনটি সূত্র ম্যাক্সিমাম সময় এসেছে এবং প্রত্যেকটা কোশ্চেন এখান থেকেই করা হয় এমসিকিউ। সো এমসিকিউ কোশ্চেন গুলো দেখবো, তার আগে আমরা এতটুকু কনফার্ম করি যে এতটুকু কি আমাদের ক্লিয়ার আছে। আশা রাখতেছি আমাদের এতটুকু ক্লিয়ার আছে। তাহলে ভাইয়া কি এই সূত্র তিনটা যদি আমরা বুঝি, এর আদর্শ মান আমাদের পরীক্ষায় আসবে। ভাইয়া এর আদর্শ মানগুলো কি, এখন আমরা এটা দেখবো। এর আদর্শ মানটা হলো, চলতি অনুপাতের আদর্শ মান হলো 2:1, তড়িৎ অনুপাতের আদর্শ মান হলো 1:1, চলতি মূলধন অনুপাতের আদর্শ মান কি? 1:1। এতটুকু আমাদের আগের পড়া ছিল। এখন আমরা নতুন পড়ায় চলে যাব। একটু মনোযোগ দাও, আমরা এতটুকু শেষ করে দিয়ে সামনে চলে যাব। এরপর একটু মনোযোগ দাও, এতটুকু বুঝতে পেরেছো? আশা রাখতেছি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। ওকে, একজন সালাম দিয়েছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, নেটওয়ার্কের প্রবলেম। ওকে, এতটুকু বুঝতে পেরেছো? আশা রাখছি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন আমরা কি করব? এখন আমরা নেক্সট পার্টে চলে যাব, যে নেক্সট পার্টে আমাদের কি আলোচনা হবে একটু দেখো। তার আগে আমরা যে কাজটা করব, এটা চলে গেল। ওকে, তার আগে আমরা যে কাজটা করব, একটু কোশ্চেন অ্যানালাইসিস করব, যে বিগত বছরে আমাদের কি কি কোশ্চেন এসেছিল। একটু আগে আমরা যেগুলো লিখলাম সেগুলো চলে গেছে যদিও বা, সমস্যা নেই। আমরা একটু দেখি যে চলতি অনুপাতের আদর্শ মান কত। দেখো এটা কতগুলো বোর্ডে আসছে, সিলেট বোর্ড, যশোর বোর্ড, বরিশাল বোর্ড, চট্টগ্রাম বোর্ড, প্রত্যেকটা বোর্ডে এই কোশ্চেনটা এসেছে। তোমারও যে সামনে পরীক্ষা আছে সেই পরীক্ষায়ও এই কোশ্চেনটা আসবে। তো একটু মনোযোগ দাও। কি বলেছি? চলতি অনুপাতের আদর্শ মান কত। আচ্ছা ভাইয়া, চলতি অনুপাতের আদর্শ মান কত একটু বলো তো। আমরা একটু আগে দেখলাম যে চলতি অনুপাতের আদর্শ মান হলো 2:1, তড়িৎ অনুপাতের আদর্শ মান হলো 1:1 এবং চলতি মূলধন অনুপাতের আদর্শ মান কত? 1:1। তাহলে চলতি অনুপাতের আদর্শ মান কত হবে? 2:1। এই যে এটা উত্তর। তাহলে ক নাম্বারটা কিসের উত্তর হবে বলো তো? তড়িৎ অনুপাতের উত্তর। ক নাম্বারটা কিসের উত্তর হবে? তড়িৎ অনুপাতের উত্তর। তাহলে তড়িৎ অনুপাতের উত্তর কোনটা ভাইয়া? এই যে ক নাম্বারটা। চলতি অনুপাতের উত্তর কোনটা? 2:1। ক্লিয়ার এতটুকু? শিক্ষার্থীরা এতটুকু কি তোমরা বুঝতে পেরেছো? একটু আমাকে জানাই দাও তো, এতটুকু কি তোমরা বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাই দাও। ঠিক আছে, এতটুকু কি বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? আশা রাখতেছি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। ইয়াস, মানে শুভন নাকি শাওন বলছেন সি। ওকে ভাইয়া, এখন আমরা যে কাজটা করবো সামনের দিকে যাবো। ওকে, এখন আমরা সামনের দিকে যাব। একটু মনোযোগ দাও, আমাদের এই কোশ্চেনটা শেষ হয়ে গেল। এখন আমরা 2 নম্বর কোশ্চেনটা দেখবো। ভাইয়া 2 নম্বর কোশ্চেনটা কি? অনুপাত বলতে বুঝায় কি? তার আগে আমরা শিখি যে অনুপাত বলতে কি বুঝায়। আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে অনুপাত কথা কোথাও দেখলেই, বা এই ক্লাসের শুরুতে কিন্তু আমি বলেছি যে অনুপাত কথা যদি তোমরা কোথাও দেখতে পাও, এই অনুপাত কথা যদি কোথাও দেখতে পাও, অনুপাত মানে এইভাবে একটা দাগ দিবা। দাগ মানে কি? ভাগ। তার মানে কি অনুপাত মানে কি ভাই? ভাগ। অনুপাত মানে কি? ভাগ। যেভাবে পড়ায় ওইভাবে পড়া, পড়া মনে থাকবে। তোমার মতো পড়লে পড়া মনে থাকবে না। তার মানে অনুপাত মানে কি? ভাগ। ভাগ মানে কি? দুটি রাশির ভাগফল। দেখি এখানে কি আছে, দুটি আর্থিক সংখ্যার গুণফল। গুণফল তো হবে না ভাই উত্তরে, উত্তরে আসবে ভাগফল। কারণ এই যে
অনুপাত কথা কোথাও দেখলে তুমি খুঁজবে কি এইরকম একটা দাগ, এইরকম দাগ মানে কি ভাই ভাগ। তাহলে ভাগ যদি আমরা খুঁজতে যাই, এখানে আমরা ভাগ কোথায় পাচ্ছি, দেখো এটা গুণফল, এটা বলতেছে আমাদের যোগফল, এটা বলতেছে বিয়োগফল। তার মানে এগুলো আমাদের উত্তর না। তাহলে উত্তর কোনটা ভাই, দুটি আর্থিক সংখ্যার তুলনামূলক সম্পর্ক। তাহলে তুলনামূলক সম্পর্ক কেন উত্তর হবে না, দেখো উপরে একটা সংখ্যা থাকে, দেখো 5/2, 5/2 মানে কি, এই যে উপরে একটা সংখ্যা আছে নিচে একটা সংখ্যা আছে, তার মানে দুইটি সংখ্যার মধ্যে তুলনামূলক সম্পর্ক হচ্ছে না, তুলনামূলক সম্পর্ক বোঝাচ্ছে না, এই কারণে হবে দুটি আর্থিক সংখ্যার তুলনামূলক সম্পর্ক। এখন আমরা সামনের দিকে যাব, সামনের দিকে দেখি আমরা এখানে কি পাই। একটু এবার এই উত্তরটা একটু জানাই দাও তো প্রিয় শিক্ষার্থীরা, এই উত্তরটা একটু জানাই দাও, আমি তোমাদের কাছ থেকে এই উত্তরটা নিব। শিক্ষার্থীরা একটু দ্রুত বলো, আমি তোমাদের কাছ থেকে এই উত্তরটা নিব, যে এই উত্তরটা তোমাদের কি হবে। ওকে ওকে ওকে, যারা যারা দেখতেছো এই উত্তরটা একটু জানাই দাও যে অগ্নি পরীক্ষা অনুপাতের আদর্শ মান কত। এটা দেখো সম্মিলিত বোর্ড 2018 সালে আসছিল, এবং এটা রাজশাহী ইউনিভার্সিটি, জিএসটি ঢাকা ইউনিভার্সিটি, এগুলোতেও এই কোশ্চেনটা এসেছে। ঠিক আছে, এটা কিন্তু সকল বিশ্ববিদ্যালয়ে এসেছে, এবং তোমাদের এইচএসসি পরীক্ষায়ও এই কোশ্চেনটা আমাদের এসেছিল। তো একটু দ্রুত জানাই দাও যে কে কে এই উত্তরটা করতে পারে, আমি একটু দেখবো, কারণ এইটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। ঠিক আছে, একজন বলেছেন, সুজন বলেছেন যে খ, সুজন বলেছেন কি উত্তর হবে খ। তাহলে একটু দেখি যে উত্তরটা আসলেই কোনটা হবে। উত্তর কিভাবে খ হয় একটু তুমি বলো, উত্তর খ কিভাবে হয়। উত্তর খ হওয়ার কোনো চান্স নাই, কেন বলো তো, একটু আমি তোমাদেরকে বুঝা বলতেছি। দেখো, আমরা ক্লাসের শুরুতে বলেছিলাম ভাই, চলতি অনুপাতের আদর্শ মান হলো 2:1। চলতি অনুপাতের আদর্শ মান কত, 2:1। এই যে অগ্নি পরীক্ষা, এই অগ্নি পরীক্ষা বা তড়িৎ অনুপাতের আদর্শ মান কি শিখেছিলাম, 1:1। এই অগ্নি পরীক্ষার আরেক নাম হলো তড়িৎ। এই অগ্নি পরীক্ষার আরেক নাম কি ভাই, তড়িৎ। এই অগ্নি পরীক্ষার আরেকটা নাম কি ভাই, তড়িৎ। আচ্ছা, আমি বুঝতে পেরেছি তোমাদের নামগুলো নিয়ে ঝামেলা হচ্ছে, নামগুলো আমি আগে লিখে দেই। দেখো, তড়িৎ যে কথা, অগ্নি পরীক্ষাও সে কথা, তড়িৎ যে কথা, অগ্নি পরীক্ষাও সে কথা, তারল্যও সেম কথা, এসিড টেস্টও সেম কথা। তাহলে এগুলো মাথায় থাকবে না, তড়িৎ, তারল্য, এসিড টেস্ট, অগ্নি পরীক্ষা, এই চারটি কথা মাথায় রাখবা, যে কোনো একটা তোমাকে দিয়ে দিতে পারে। তো বুঝতে পেরেছো, তাহলে আশা রাখতেছি বুঝে গেছো। তাহলে অগ্নি পরীক্ষা বা তড়িৎ অনুপাতের আদর্শ মান কত, 1:1। তাহলে এখানে এই যে 1:1 উত্তর আছে, গ নাম্বারটা হবে আমাদের উত্তর। তো বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাই দিবা, বুঝতে পেরেছো কিনা একটু জানাই দিবা যে হ্যাঁ ভাই আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা এগুলো আজে বাজে কমেন্ট না করি ভাইয়া সুজন, হ্যাঁ আমরা আজে বাজে কমেন্ট না করি, আমরা ক্লাসের দিকে গবো। হ্যাঁ ওকে, তাহলে আমরা এই কোশ্চেনটা বুঝে গেলাম, এখন সামনের দিকে যাই দেখি কি আছে। এই কোশ্চেনটা আমি একটু আগে আলোচনা করে আসলাম না, বলতো। দেখো, এটা এসেছে সম্মিলিত বোর্ড 2018, আবার রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এই কোশ্চেনটা এসেছে। ঠিক আছে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই কোশ্চেনটা এসেছে, আবার সম্মিলিত বোর্ড 2018-তে এই কোশ্চেনটা এসেছে, ইভেন ঢাকা বোর্ডও এসেছে, চট্টগ্রাম বোর্ডেও এটা এসেছে। সো একটু তোমরা এই প্রশ্নটার উত্তরটা দিবা যে এটার উত্তর কি হবে। আমরা একটু আগেই দেখিয়েছিলাম অনুপাত হলো দুটি রাশির, উত্তর তো বলেই দিয়েছে। আমি বলেছিলাম ওই অনুপাত কথা দেখলেই তোমরা কি মনে করবে, এরকম একটা দাগ মানে কি, ভাগ মানে কি, উপরে যদি আমরা 5 দেই নিচে 3 দেই, কোনো ঝামেলা আছে নাই। উপরে আমাদের 5-এর পরিবর্তে তোমার মাথাও থাকতে পারে, নিচে তোমার গার্লফ্রেন্ডের মাথা থাকতে পারে, উপরে তোমার কি তোমার মাথা থাকতে পারে, উপরের নিচে যাই থাকে থাক, দাগ আছে কি না, এই দাগ মানে কি আমরা শিখেছি, ভাগ। তার মানে এখানে কি হবে দেখো তো, অনুপাত হলো দুটি রাশির যোগফল। আমি কি যোগফলের কথা বলেছি, বলি নাই। বিয়োগফলের কথা তো আরো কোশ্চিন কালেও বলি নাই। গুণফল কিভাবে হয়, উত্তর হবে আমাদের ভাগফল, উত্তর হবে আমাদের কোনটা বলতো, ভাগফল। আশা রাখতেছি 4 নম্বরের কোশ্চেনের উত্তরটা তোমরা বুঝে গেছো। এখন আমরা যে কাজটা করবো, পরের কোশ্চেনে চলে যাব। এটা হলো একদম লিজেন্ড কোশ্চেন, যারা এই কোশ্চেনটা বুঝবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, গুচ্ছভুক্ত 22টি বিশ্ববিদ্যালয় সহ তোমাদের যে কোনো বোর্ডে, তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন, প্রত্যেকটা বোর্ডে এই কোশ্চেন আসবে।
বিলিভ মি, তুমি চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা দাও, ময়মনসিংহ বোর্ড, দিনাজপুর বোর্ড, যে কোনো বোর্ডে, রাজশাহী বোর্ড, সমস্যা নেই, যশোর বোর্ডে দিলেও সমস্যা নেই, কারণ এখান থেকে কোশ্চেন আসবে। এই কোশ্চেনটা হুবহু না দিলেও এইরকম কোয়ালিটির কোশ্চেন আসবে। আমি তোমাকে দেখাচ্ছি কিরকম কোশ্চেনটা আসবে। হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া, প্রেমিকা নাই। ওকে ওকে, আচ্ছা সুজন এবং শাওন, টার্গেট ডিউ, একটু এইটা কোশ্চেনের উত্তর করার চেষ্টা করো তো, একটু এই প্রশ্নটার আনসার করার চেষ্টা করো। আজকে প্রথম, ওকে ভাইয়া, আজকে প্রথম ইনশাআল্লাহ ক্লাস করো। ক্লাস করলে অসংখ্য অসংখ্য ভালো লাগবে, এতটুকু আমি তোমাকে বলতে পারি। ঠিক আছে, এই প্রশ্নটার আনসার কি করতে পাবা? ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কি এখানে আসো আমাদের আজকের লাইভে? এমন কি কোনো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আসো? আমি দেখতে চাই তাকে আমি মন থেকে শুভেচ্ছা দেবো, কারণ এই কোশ্চেন যে পাবে সে অবশ্যই ইউনিভার্সিটিতে অবশ্যই একটা সিট পাবে ভাই। এই কোশ্চেনটা যে পাবে সে অবশ্যই একটা ইউনিভার্সিটিতে সিট পাবে। এই কারণে সিট পাবে কারণ এই কোশ্চেনটা প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই আসে। ঠিক আছে, একটু দ্রুত আনসার করো এবং ক্লাসটা একটু শেয়ার করে দাও। ক্লাসটা একটু শেয়ার করে দিবা এবং একটু দ্রুত আনসার করবা। ঠিক আছে ভাই বোন, একটু দ্রুত আনসার করবা এবং ক্লাসটি একটু শেয়ার করে দাও, একটু দ্রুত জানাই দাও, এবং আমরা এই ক্লাসটির উত্তর আমরা খুব দ্রুত দেখব, একটু দ্রুত দেখব। একটু মনোযোগ দাও প্রিয় শিক্ষার্থীরা, একটু দ্রুত জানাই দাও। উত্তর হবে গ। বলেছেন 25,000 টাকা উত্তর হবে, তাই তো? ওকে, সুজন বলেছেন আর কি কেউ ট্রাই করবা? এই কোশ্চেনের উত্তর যে পাবে তার জন্য ঢাকা ইউনিভার্সিটি। ঠিক আছে শিক্ষার্থীরা, ওকে ওকে ওকে, আমরা এখন যে কাজটা করবো, এই কোশ্চেনের এই প্রশ্নটার আমরা উত্তর দেখব। ওকে, আসো দেখি এই প্রশ্নের উত্তরটা আমাদের কি হবে। শিক্ষার্থীরা একটু মনোযোগ দাও। দীর্ঘমেয়াদী দায় বলা আছে, দীর্ঘমেয়াদী দায় 20,000 টাকা, তাই তো? দীর্ঘমেয়াদী দায় 20,000 টাকা, ওকে ফাইন। চলতি সম্পদ 25,000 টাকা। দীর্ঘমেয়াদী দায় 20,000, চলতি সম্পদ 25,000, এতটুকু বুঝলা? এবং চলতি অনুপাত 5:2 হলে মোট দায় কত? কি বলেছে? চলতি অনুপাত 5:2 হলে মোট দায় কত? তাহলে কি চেয়েছে? মোট দায়। কি চেয়েছে? মোট দায়। আগে আমার কথা শোনো, তারপর উত্তরে চেয়েছে কি ভাই? একটু পড়ো তো, উত্তরে কি চেয়েছে? মোট দায়। উত্তরে কি চেয়েছে? মোট দায়, টোটাল দায় চেয়েছে। ফাইন, আসো আমরা সর্বপ্রথম যে দীর্ঘমেয়াদী দায় 20,000 টাকা, এই অংশটাকে এক সাইডে রাখবো, এটা এখানেই থাক, এটা আপাতত আমাদের কাজ নেই। কেন কাজ নেই তুমি নিজেই বুঝে যাবে একটু পরে, বুঝে যাবে। একটু দেখো ভাই, একটু দেখো, দীর্ঘমেয়াদী দায় 20,000 টাকা, এইটুকুর আমাদের আপাতত কোনো কাজ নেই। কেন কাজ নেই তুমি তো বুঝবাই। দেখো, চলতি সম্পদ বলা আছে, চলতি সম্পদ 25,000 টাকা। কি বলা আছে? চলতি সম্পদ বলা আছে 25,000। আই রিপিট, চলতি সম্পদ 25,000 এবং চলতি অনুপাত 5:2। কি ভাই 5:2 দেওয়া আছে? চলতি অনুপাত। আই রিপিট, চলতি অনুপাত 5:2, চলতি সম্পদ 25,000। এখন আমাদের জানতে হবে যে 5:2 মানে কি। দেখো ভাই, 5:2 আজীবনের জন্য মাথায় রাখো, একদম আজীবনের জন্য মাথায় রাখো। যদি এরকম থাকে 5:2, সামনে যে সংখ্যাটা থাকবে এটা হলো আমাদের চলতি সম্পদ, পরে যে সংখ্যাটা থাকবে এটা হলো আমাদের চলতি দায়। আই রিপিট, সামনে যে সংখ্যাটা থাকবে এটা হলো আমাদের চলতি সম্পদ, পরে যে সংখ্যাটা থাকবে এটা হলো চলতি দায়। আই রিপিট, এখন এখানে সামনে যদি তোমাদের মাথা দেওয়া থাকে তার মানে ওই মাথাটা হবে কি? চলতি সম্পদ। এখানে যদি তোমার গার্লফ্রেন্ডের নাম দেওয়া থাকে ওই নামটা কি হবে ভাই? চলতি সম্পদ। এই ইস্টুর পরে যদি তোমার মাথা দেওয়া থাকে তাহলে সেটা হবে চলতি দায়। এই ইস্টুর পরে যদি তোমার বাড়ির কি বলবো বলো তো, তোমার যাহা ইচ্ছা এখানে বসাই দেবা, যেটাই দেওয়া থাকবে এটা হলো আমাদের চলতি দায়। তার মানে সামনে চলতি সম্পদ, পরে কি? চলতি দায়। এতটুকু বুঝলা? এতটুকু যদি বুঝো তাহলে এখানে একটু বলো তো ভাই, এখানে একটু বলো তো, এই 5 ভাগ তাহলে কি? চলতি সম্পদ। এই 2 ভাগ তাহলে কি? চলতি দায়। আই রিপিট, এই কথাটা না বুঝলে কিছুই বুঝবা না। 5 ভাগ চলতি সম্পদ, 2 ভাগ চলতি দায়। কেন বলতো? সামনেরটা হয় চলতি সম্পদ, পরেরটা হয় চলতি দায়। পরেরটা হয় কি? চলতি দায়। আই রিপিট, সামনেরটা হয় চলতি সম্পদ,
ভাইয়া হ্যাঁ পাবো। আচ্ছা আগে আমি দেখি, আগে আমি তোমাদের উত্তরগুলো দেখি, উত্তরটা একটুবার টেস্ট করব, হ্যাঁ তারপর দেখবো নি ইনশাআল্লাহ, দেখি। ওকে, তাহলে ভাই এটা হলো চলতি সম্পদ, এটা চলতি দায়। এখন আসি উত্তর করি। তাহলে ভাইয়া এই 5 ভাগ কি চলতি সম্পদ, 2 ভাগ চলতি দায়, 2 ভাগ চলতি দায়। তাহলে 5 ভাগ চলতি সম্পদ, দেখো এখানে দেওয়াই আছে চলতি সম্পদ 25,000 টাকা, চলতি সম্পদ 25,000, চলতি সম্পদ 25,000। তাহলে চলতি সম্পদ 25,000, তাহলে 25,000 কে যদি আমরা 5 দিয়ে ভাগ দেই, তাহলে চলতি সম্পদকে যদি আমরা 5 দিয়ে ভাগ দেই তাহলে কত হবে বলতো? এই চলতি সম্পদকে আমরা 5 দিয়ে ভাগ দিলাম, তাহলে কত হবে? 5 5 25, তাহলে এখানে পাচ্ছি আমরা 5,000। তাহলে 1 ভাগ চলতি সম্পদের দাম কত? 5,000। 1 ভাগ চলতি সম্পদের দাম 5,000। আই রিপিট, 5 ভাগ চলতি সম্পদ, 2 ভাগ চলতি দায়। এই 5 ভাগ চলতি সম্পদকে যদি আমরা, এই যে চলতি সম্পদ যে আমাদের প্রশ্নে দেওয়া আছে, এই চলতি সম্পদকে যদি আমরা 5 দিয়ে ভাগ দেই তাহলে কত আসে? 5,000 আসে। আই রিপিট, 5 দিয়ে 25,000 কে ভাগ দিলে 5,000 আসে। তাহলে 25,000 কে 5 দিয়ে ভাগ দিলে কয় ভাগ বাইর হবে? 1 ভাগ। 1 ভাগে 5,000, 1 ভাগে 5,000। চলতি দায় কত ভাগ? 2 ভাগ। এরে গুণ দাও 2 দিয়ে, তাহলে আসতেছে কত? 5 দুগুণে 10,000, 5 দুগুণে 10,000। এই 10,000 হলো চলতি দায়। এই চলতি দায়ের সাথে যদি আমরা এই 20,000 যোগ করি তাহলে আসে 30,000। উত্তরে কি 30,000 আছে? উত্তরে এই যে 30,000, উত্তরে হবে 30,000। বুঝতে পেরেছো? না বুঝতে পারলে একটু জানাবা, আমি তোমাদেরকে উত্তরটা আবার জানাই দাও। প্রিয় শিক্ষার্থীরা, উত্তর কি বুঝতে পেরেছো? উত্তর না বুঝতে পারলে আমাকে একটু জানাই দাও, আমরা তোমাদেরকে উত্তরটা খুব দ্রুত আবারও জানাই দেব। ওকে শিক্ষার্থীরা, ওকে ভাইয়া জিএফ এর নাম কই পাবো? নাই তো, কালিদাস। ও ও নাই, সমস্যা নাই, আমার ক্লাস করিও, তোমাকে পাইয়ে দেবো, সমস্যা নাই। হ্যাঁ, একটা কথা এতবার বলতে হবে এই কারণে যাতে তোমার মনে থাকে। তোমার তো মনে থাকে না ভাই, সমস্যাটা এই জায়গায়, তোমাদের মনে থাকে না, এই কারণে যেটা কথা বেশি ইম্পর্টেন্ট সেটা বারবারই বলতে হবে। তো তাহলেই তোমরা বুঝতে পারবা। না বুঝতে পারলে আবারও বলো, আমি আবারও বুঝাই দিচ্ছি। এই বিষয়ে কোনো সন্দেহ নিও না ভাইয়া। হিসাব বিজ্ঞান কিছু পারি না, কিছু পারো না, আমার ক্লাস দেখো ইনশাআল্লাহ। তুমি যদি না বুঝো তারপর আমাকে বলিও ইনশাআল্লাহ। উইথাউট মুখস্থতে সবকিছু ইনশাআল্লাহ পড়বো, একটু মনোযোগ সহকারে দেখতে হবে, বুঝতে হবে, তাহলেই হবে। আচ্ছা ওকে, এগুলো আমরা প্রশ্ন না করে, আমি কোন জায়গায় থাকি এগুলো আমরা প্রশ্ন না করে আগে আমরা ক্লাস করি। হ্যাঁ ওকে, আমরা ক্লাস করি, ঠিক আছে শিক্ষার্থী? ওকে প্রিয় ভাই বোন, এখন কি করব বলো তো? নেক্সট কোশ্চেনে যাব। এখন দেখো তো, এই কোশ্চেন কি আমি আনসার করিয়েছি ভাই? আই রিপিট, এই কোশ্চেন কি আনসার করিয়েছি? ইয়েস। এ পর্যন্ত তিনটি বোর্ডে আমরা পেয়েছি, রাজশাহী, চট্টগ্রাম এবং কি ঢাকা ইউনিভার্সিটিতে এই কোশ্চেন গুলো এসেছে, আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। তারপরেও আমি আলোচনা করে দিচ্ছি। চলতি অনুপাতের আদর্শ মান বলতে কি বোঝায়? তাহলে এই যে চলতি অনুপাতের আদর্শ মান 2:1 বলতে কি বোঝায়? একটু আগে, এর আগের কোশ্চেনটায় এই যে 5:, কত জানি ছিল 2, এই 5:2 বলতে বলতে কি বললাম বলতো? বলেছি প্রথমটা হলো চলতি সম্পদ, পরেরটা চলতি দায়। আই রিপিট, প্রথমটা চলতি সম্পদ, পরেরটা চলতি দায়। তাহলে এই 2 ভাগ কি? চলতি সম্পদ, পরেরটা কি? চলতি দায়। এখন এখানে খুঁজো যে 2 ভাগ চলতি সম্পদ, 1 ভাগ চলতি দায়, অথবা 2 টাকা চলতি সম্পদ, 1 টাকা চলতি দায়, অথবা 200 টাকা চলতি সম্পদ, 1 টাকা চলতি দায়, অথবা যে কোনো ভাবে ওরা দিতে পারে যে 2,000 টাকা চলতি সম্পদ, 1,000 টাকা চলতি দায়, বা 2 লাখ টাকা চলতি সম্পদ, 1 লাখ টাকা চলতি দায়। খুঁজো তো যে প্রতি 1 টাকা দায়ের বিপরীতে, দায় তো এটা হ্যাঁ ঠিকই আছে, 1 টাকা যদি দায় হয়, বিপরীতে 2 টাকা সম্পদ। ইয়াস, এই 2 টাকা সম্পদ। তার মানে কি উত্তর তো আমাদের প্রথমটাই। 2 টাকা চলতি সম্পদ থাকলে 1 টাকা চলতি দায়। এই যে 2 টাকা সম্পদ থাকলে 1 টাকার কি হবে? দায় থাকবে। পরের এগুলো পড়ো, দেখো এরা কিভাবে ভুল করছে। এরা দেখো কিভাবে ভুলটা করছে, দেখো এটা যে ভুল তার প্রমাণটা দেখো। প্রতি 2 টাকা দায়ের বিপরীতে 1 টাকা চলতি সম্পদ, এটাকে আমি বলেছি তোমাকে? বলিনি ভাই। ভাই এইটা তো হলো আমাদের চলতি দায়। তাহলে 1 টাকা চলতি দায়, এখানে লেগেছে কি 2 টাকা চলতি দায়। এটা ভুল না? এটা ভুল করেছে। 1 টাকা চলতি সম্পদ, ভাই এখানে কি 1 লেখা আছে না 2 লেখা আছে? 2, তার মানে এটা হচ্ছে না। পরের গুলো পরে দেখো, তুমি ওগুলাই দেখো। প্রতি 2 টাকা আয়ের বিপরীতে, আয় নিয়ে কি আমি কোনো কথাবার্তা বলেছি? এই আয় নিয়ে কি আমি কি কোনো তোমাদেরকে কিছু বলেছি? বলি নাই। তাহলে এটা কিভাবে উত্তর হবে? তাহলে এটা উত্তর হচ্ছে না। তাহলে 1 টাকা ব্যয়, ব্যয় নিয়েও কিছু বলি নাই। এই গ নাম্বারটা দেখো তো, গ নাম্বারটা কি পাবা না? প্রতি 1 টাকা আয়ের বিপরীতে, আয় বলে কি আমি কোনো কিছু শিখিয়েছি? আয় তো আমি তোমাদেরকে বলিনি, বলেছি এটা চলতি সম্পদ, এটা চলতি দায়।
তাহলে প্রথমটাই হলো আমাদের উত্তর, প্রথমটাই হলো আমাদের উত্তর। এবার আসো, চলতি মূলধন বলতে কি বোঝো? ওকে, দেখি এই প্রশ্নটার উত্তর তোমরা পারো কিনা। চলতি মূলধন বলতে কি বোঝো? একটু এই প্রশ্নটার উত্তর করো তো প্রিয় ভাই বোন। প্রিয় ভাই বোনেরা একটু কাইন্ডলি এই প্রশ্নটার, আচ্ছা কোনটা শুরু থেকে বুঝাবো? সুজন, সাব্বির ভাই একটু বলেন যে কোন অংশটা শুরু থেকে বুঝাবো, ঠিক আছে? কারণ আমি তো বুঝতে পারতেছি না যে আপনি কোন অংশটা শুরু থেকে শোনার জন্য চাচ্ছেন। আমি তো কেটে দিলাম, এখন সমস্যা। ওকে, সো ওই রকম ম্যাথ আবারও বাইর হবে, হতাশ হইও না, ইনশাআল্লাহ ওই রকম ম্যাথ অসংখ্য আছে আমাদের এখানে, অসংখ্য ম্যাথ আছে, তুমি পাবা ওরকম ম্যাথ। তার আগে এটা উত্তর করো তো, যে চলতি মূলধন বলতে কি বোঝো? চলতি মূলধনের সূত্র কি একটু বলো তো। চলতি মূলধন বলতে আমরা কি বুঝি প্রিয় ভাই বোন? একটু দ্রুত জানাই দাও যে আমরা চলতি মূলধন বলতে কি বুঝি। এই অংশটা আমরা একটু দেখব। ওকে ওকে, চলতি মূলধন বলতে আমরা কি বুঝি একটু বলো তো প্রিয় শিক্ষার্থীরা, একটু বলো। ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা একটু বলো তো, একটু দ্রুত বলো। হ্যাঁ একটু দ্রুত বলো, আমরা আমাদের সামনের দিকে যাব, ক্লাস আমাদের এখনো বহুত বাকি। ওকে, ক্লাস আমাদের এখনো বহুত বাকি, সামনের দিকে যেতে হবে, তা নাহলে আজকেও এখানে থেকে যাবে। ওকে, উত্তর একজন বলেছেন গ, হাসান বলেছেন গ। আর কি কেউ ট্রাই করবা? আর কি কেউ ট্রাই করবা? হ্যাঁ, সাব্বির, রাফি বলেছেন সি নাম্বার। আর কি কেউ ট্রাই করবা একটু বলো তো। আর দুই একজন বলো তো প্রিয় শিক্ষার্থীরা, আর দুই একজন বলো, আমরা আমাদের উত্তরটি নিয়ে নেব। হ্যাঁ, অনেকেই সঠিক উত্তর বলেছেন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। একটু আমরা দেখবো যে এই উত্তরটা কেন সঠিক, উত্তরটা কেন সঠিক। তার আগে আমরা আসলে ডিটেলসে আলোচনা করি, ডিটেলস আলোচনা করি। চলতি মূলধন, আচ্ছা এই চলতি মূলধনটা কোন জায়গা থেকে আসলে এটা আগে আমরা শিখি। আমরা 3 নম্বরে একটা সূত্র লিখেছিলাম, 3 নম্বরে, যে চলতি মূলধন, চলতি মূলধন অনুপাত, ঠিক আছে? আমরা শিখেছিলাম চলতি মূলধন অনুপাতের সূত্র। কি শিখেছিলাম ভাই? অনুপাত মানে দাঁড়। চলতি মূলধন লিখে আছে, উপরে লেখো চলতি মূলধন, উপরে লিখো চলতি মূলধন, ঠিক আছে? আর নিচে বলেছিলাম কি বলতো? চলতি দায়। ক্লিয়ার এতটুকু প্রিয় ভাই বোন? হ্যাঁ এতটুকু ক্লিয়ার। উপরে চলতি মূলধন, নিচে চলতি দায়। এই যে উপরে যে আমাদের চলতি মূলধনটা আছে, উপরে যে আমাদের চলতি মূলধনটা আছে প্রিয় ভাই, এই চলতি মূলধনের আবার সূত্র আমরা কি জানি? এই চলতি মূলধনের সূত্র জানি, চলতি সম্পদ থেকে আমরা বাদ দেবো চলতি দায়। এই চলতি সম্পদ থেকে আমরা যদি চলতি দায় বাদ দেই, তাহলে পাবো আমরা কি? চলতি মূলধন। তাহলে আমরা পাবো চলতি মূলধন। তাহলে উত্তর কোনটা হবে? মোট সম্পদ চলতি দায়, এটা আমি পড়লাম, পড়াইলাম, পড়াই নাই। মোট সম্পদ চলতি দায়, এটা কিভাবে হয় ভাই? চলতি সম্পদ চলতি দায়, হ্যাঁ ইয়েস, এইটাই তো উত্তর আমাদের। তরল সম্পদ তরল দায়, না এটা হবে না। এখন তোমরা যারা এই যে চলতি সম্পদ চলতি দায় চিনো না, তাদের জন্য অ্যান্টিভেনাম ক্লাস আছে, একটু পরে মনোযোগ দাও। চলতি সম্পদ চলতি দায় আমি তাহলে ভাইয়া তোমাদের আজকে শিখাবো ইনশাআল্লাহ। আর জীবনেও তুমি চলতি সম্পদ চলতি দায় নিয়ে ভয় পাবা না, হতাশ হবা না, চিৎকায় পড়বা না, হোঁচট খাবা না। এতটুকু মাথায় রাখো, আমার উপর বিশ্বাস রাখো, ইনশাআল্লাহ আমরা সামনের দিকে অনেক সুন্দরভাবে এগোবো। একটু মনোযোগ দাও। তাহলে এই কোশ্চেনটাকে বুঝলে একটু বলো তো, চলতি মূলধনের আর একটা নাম আছে কিন্তু ভাই, কার্যকারী মূলধন। তোমাকে বলতে পারে যে কার্যকারী মূলধনের, কার্যকারী মূলধন বলতে কি বোঝায়? কার্যকারী মূলধন বলতে কি বোঝায়? চলতি মূলধনও যে কথা, কার্যকারী মূলধনও সে কথা। তাহলে কার্যকারী মূলধন বলতেও সেম কথা বুঝায়, কি? চলতি সম্পদ বা চলতি দায়। ওকে ওকে, সব বুঝতে পারছো কিনা একটু আমাকে বলো তো প্রিয় ভাই বোন। একটু বলো বুঝতে পেরেছো কিনা, একটু আমাকে দ্রুত জানাই দাও, আমরা সামনের দিকে যাব। ওকে, একটু জানাই দিবা, তোমার রেসপন্স করবা। তোমরা রেসপন্স করলে সুবিধা কি হয়, তখন আমাদের ক্লাস নেওয়ার জন্য একটু উৎফুল্ল ভাব হয় এবং ক্লাসটা আরো বড় লেন্দি করার জন্য মনে হয়। কিন্তু তোমরা যখন ক্লাস রেসপন্স না করো, শুধু বসে থাকো, ক্লাস দেখো, তখন না ক্লাসটা ভালো মতো নিতে ওইভাবে অনুপ্রেরণা আসে না, মোটিভেশন আসে না। সেই কারণে তোমরা যে কাজটা করবে, একটু রেসপন্স করবা যে তোমরা আসো। তো তোমরা তো রোবট না, তোমরা অবশ্যই মানুষ। সো মানুষ যেহেতু ক্লাস করতেছে, একটু যদি রেসপন্স করো, তোমারও জানা হচ্ছে, তোমারও কমেন্ট করা হচ্ছে,
আমিও তোমার প্রতি একটা কি ভালো দিক আসতেছে যে না ওই ছেলেটা ওই মেয়েটা এটা জানে। সো এই কারণে একটু মনোযোগ দিয়ে ক্লাস করবা। সো এটা বুঝতে পারছো কিনা একটু বলো তো, আমরা তাহলে সামনের দিকে এগোবো। আমরা কি সামনের দিকে যাব? একটু বলো তো, একটু বলো। জি ভাই, ওকে ওকে। হাসান হাবিব ভাইকে অসংখ্য ধন্যবাদ। মনে হয় এই ভাইটাই শুধু মনোযোগ দিয়ে ক্লাস করতেছে, ঠিক আছে। আর কেউ আমার মনে হয় না যে তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করতেছো। ক্লাস করলে একটু মনোযোগ দিয়ে করবা। ওকে, এটা আমি পড়াইনি। ওকে, এই প্রশ্নটা আনসার করো তো। এই প্রশ্নটা কিন্তু অলরেডি একবার আমরা আলোচনা করেছিলাম, ওটা অন্য বোর্ডে এসেছিল। এটা দেখো কোন বোর্ডে এসেছে, এটা কোন বোর্ড? বেতে। আচ্ছা, এখানে বানান মিস্টেক হয়েছে। হ্যাঁ, এখানে বানান মিস্টেক হয়েছে, এটা কোনো বোর্ডের নাম না, এটা হলো কুমিল্লা বোর্ডে এসেছে। কুমিল্লা বোর্ড এবং অসংখ্য অন্য অন্য বোর্ডে এসেছে। তোমরা একটু এইটা উত্তরটা জানাই দাও দেখি, ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা আসো। এটা এই প্রশ্ন এসেছিল ঢাকাতে, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি গুলোতে ভাইয়া আমি কই গেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো রেসপন্স করতেছো। হ্যাঁ, তুমিও রেসপন্স করতেছো, আমি ভুলে গেছিলাম। হ্যাঁ, সুজন ভাই একটু জানাই দাও দেখি। এই প্রশ্নটার উত্তর কিন্তু আমি বলেছিলাম বারবার, অসংখ্যবার এটা নিয়ে আমরা আলোচনা করেছি যে তড়িৎ অনুপাতের আদর্শ মান কি। এই তড়িৎ অনুপাত বলতে আর একটা কি বলেছিলাম, তারল্য অনুপাত। তারল্য অনুপাত, ওকে। তারল্য, অগ্নি পরীক্ষা, এসিড টেস্ট, এগুলো কিন্তু আমরা বলেছিলাম। ওকে, একজন বলেছেন সাব্বির আহমেদ রাফি বলেছেন এই নাম্বার। ওকে, থ্যাঙ্কস ভাইয়া। ওকে, উত্তর করো, উত্তর করো, ঠিক আছে, উত্তর করতে হবে তো ভাই। তোমাদের জন্য এত সুন্দর ক্লাসের আয়োজন করা হয়েছে, এখন তোমরা যদি রেসপন্স না করো, যদি একটু ভালো মতন ক্লাস না করো, তাহলে কি হবে বলো? আমরা তোমাদেরকে সর্বোচ্চটা দিতে চাই, কিন্তু তোমরা সেরাটা নিতে চাও না। তোমাদেরকে ফ্রিতে সেরাটা দিলে যেটা কাজ হয়, তোমরা সেটাকে ভালো মতো নিতে পারো না। ওকে, একটু জানাই দিবা যে এটার উত্তরটা কি হবে। সো আমরা একজনের উত্তর পেয়েছিলাম সাব্বির আহমেদ, যে এ নাম্বার, ক নাম্বার বলতে এ নাম্বারটা। ইয়াস, এটা হবে আমাদের উত্তর। তাহলে আমাদের উত্তর কোনটা? হিসাব বিজ্ঞানের এমসিকিউ ক্লাস এইটা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিসাব বিজ্ঞানের এমসিকিউ ক্লাস এটা। ওকে, হ্যাঁ, এটা হলো আমাদের হিসাব বিজ্ঞানের এমসিকিউ প্লাস। এখান থেকে কিভাবে সিকিউ আসবে সেই অংশটাও আমরা দেখাই দেবো। ওকে ওকে, তাহলে এটা আমরা বুঝে গেলাম। আমরা শিখেছিলাম তড়িৎ, তারল্য বা অগ্নি পরীক্ষা অনুপাতের আদর্শ মান হলো 1:1। এটা তো আমি পড়াইনি, এটাও আমি পড়াইনি, এটা তো আর কোশ্চিন কালে পড়াওনি। 4:1 কে আমি পড়াইনি। ওকে, আসো সামনের দিকে এবার যাব। ওকে, সামনের দিকে যাব। ওকে, এই প্রশ্নটা পড়ানোর আগে আমরা একটু ঘুরে আসবো একটা জায়গা থেকে, যে তোমরা যারা চলতি সম্পদ, এই চলতি সম্পদ এবং বলতো কি চলতি দায়, চলতি সম্পদ এবং চলতি দায় যারা চিনো না, চলতি সম্পদ, চলতি দায়, তড়িৎ সম্পদ, তড়িৎ দায়, এগুলো যারা সারা জীবন মুখস্থই করলা, মনে রাখতে পাইলা না, তাদের জন্য লাস্ট 2 মিনিটের আমার এই ক্লাসটি। সো এই ক্লাসটি অবশ্যই গুরুত্বপূর্ণ হবে যদি তোমরা মনোযোগ দাও। চলতি সম্পদ, চলতি দায় তোমরা সারা জীবন মুখস্থ করছো না ভাই? মুখস্থ করছো, তারপরে কয়টা মনে রাখছো? মনে রাখতে পারোনি। ইনশাল্লাহ এর 2 মিনিটের মধ্যে তুমি সবকিছু মাথায় রাখতে পারবা। তার আগে একটু বলো, তার আগে তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও তো ভাই। আমরা চলতি সম্পদ এবং চলতি দায়ের একটা অসাধারণ টেকনিক দেখবো, যে টেকনিকের মাধ্যমে আমরা ইজিলি এটা মাথায় রাখতে পারবো, ঠিক আছে। চলতি সম্পদ এবং চলতি দায় আমি যেভাবে শিখাবো, বিলিভ মি, এর থেকে সহজ ভাবে আর তুমি কোথাও পাবা না। ওকে ওকে, সুজন বলেছেন ভাইয়া পারি না তো কেমনে দিব। ওকে ওকে, না পারলে আমি তো বললাম, যখন যেটা বলি ওটা খাতায় নোট করবা, মনোযোগ দিয়ে শুনবা, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও ভাই। একটু ক্লাস স্টুডেন্ট যখন বেশি হয় তখন ক্লাস নিতে অনেক ভালো লাগে। ওকে, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দিবা, ক্লাসটা শেয়ার করে দিবা। এবং আমরা এখন যে কাজটা করব, চলতি সম্পদ এবং চলতি দায়গুলো কিভাবে খুব সহজে মাথায় রাখতে পারি সেই অংশটা দেখব। ওকে, এবার আমরা দেখব চলতি সম্পদ এবং চলতি দায়। আমি যেভাবে যেভাবে দাগ দেবো ওইভাবে তোমরা দাগ দিবা। এখন আমরা দেখব কি চলতি সম্পদ এবং চলতি দায়। এখন আমরা কি দেখবো বলতো? এখন আমরা দেখবো চলতি সম্পদ ভার্সেস চলতি দায়। ওকে, হেডিং দাও চলতি সম্পদ ভার্সেস চলতি দায়। তাহলে
আমরা এদিকে যতগুলো লিখবো সবগুলোই হলো ভাই কি চলতি সম্পদ, এদিকে যতগুলো লিখবো সবগুলো কি হবে আমাদের চলতি